ইরান জুড়ে চলমান বিক্ষোভ এখন আর দেশটির অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, তা ক্রমে রূপ নিচ্ছে একটি বড় রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সংকটে। অর্থনৈতিক চাপ থেকে শুরু হওয়া এই যে আন্দোলন, তা আজ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেশটির শাসন ব্যবস্থার উপর। একদিকে রাস্তায় মানুষের ক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। এ থেকে প্রশ্ন উঠছে, ইরান কি এই রাজনৈতিক চাপ সামাল দিতে পারবে? এসব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। প্রথম আলো, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। গত 2 সপ্তাহ ধরে ইরানে চলমান বিক্ষোভ রয়েছে এবং আমরা দেখছি যে বিশ্ব রাজনীতিতে টালমাটাল অবস্থা। একদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, অন্যদিকে খামেনির পাল্টা প্রতিক্রিয়া। তো আসলে ইরানের ভেতরে আসলে কি ঘটছে, কি থেকে শুরু হয়েছে এই তীব্র আন্দোলন এবং কি দাবিতে আসলে ইরানের জনগণ রাস্তায় নেমেছেন? দেখুন, ইরানের ভেতরে কি ঘটছে সে সম্পূর্ণ চিত্র জানার আমাদের আসলে উপায় নেই। আপনারা জানেন ইরানের ইন্টারনেট এই সময় বন্ধ আছে। তো আমরা যতদূর জানতে পেরেছি বা সংবাদ মাধ্যমগুলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যা জানিয়েছে তা হচ্ছে গিয়ে একটা ধর্মঘট ছিল। ইরান হচ্ছে এক ধরনের অর্থনৈতিক সংকটে আছে। সেই সংকটের ফলে হচ্ছে গিয়ে ব্যবসায়ীরা একটা ধর্মঘট ডেকেছিল নভেম্বরে, গত নভেম্বরে। সেই নভেম্বরের ধর্মঘটের পর থেকে হচ্ছে গিয়ে আসলে বিক্ষোভটা ছড়াতে থাকে। তো গত 13 দিন ধরে হচ্ছে গিয়ে বিক্ষোভটা হচ্ছে গিয়ে অনেক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে যে এর 31টি প্রদেশের মধ্যে সবগুলোতে এখন বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভটা হচ্ছে গিয়ে সহিংস রূপও ধারণ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ইরান সরকার, যে সরকার এখন আছে সেখানে, তারা হচ্ছে কি একটা দমন নীতিও আছে তাদের, সেটাও বুঝতে পারছি। এর মধ্যে সহিংসতা রূপ গড়িয়েছে, এর মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। তার মধ্যে হচ্ছে গিয়ে সরকারের দমন নীতিও অব্যাহত আছে। আমরা যতদূর জানতে পেরেছি এর মধ্যে হচ্ছে গিয়ে 62 জন নিহত হয়েছেন। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে জানতে পারছি হচ্ছে গিয়ে তৃতীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে হচ্ছে গিয়ে গণমাধ্যমগুলো সংবাদটা জানাচ্ছে। এটা কিন্তু যাচাই করার কোনো উপায় নেই। ইন্টারনেট এখনো বন্ধ আছে, বিক্ষোভ চলছে, এটাই জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে কি বলছে? ভেনেজুয়েলা অভিযানের পর ইরানেও কি যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে? ইন্টারেস্টিং বিষয় হলো, ভেনেজুয়েলা অভিযানের পর এই বিষয়টা কিন্তু আলোচিত হচ্ছিল যে ইরানও কি হচ্ছে গিয়ে একই রকম ভাবে অভিযান চলবে কিনা। যে ভেনেজুয়েলাতে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে মাদুরোকে যেভাবে ধরে নিয়ে এলেন, ইরানও কি এটা করবেন কিনা। তো এখন পর্যন্ত ট্রাম্পের কিন্তু সংবাদ সম্মেলন বা বিভিন্ন বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি সেই হুমকিটা উনি দিয়ে যাচ্ছেন। উনি বারবার বলছেন যে ইরান, সর্বশেষ উনি বলছেন যে ইরান একটা বিপদের মধ্যে আছে, এখানে অনেক লোক হচ্ছে গিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তো সরাসরি হামলার হুমকি, সরাসরি ইনি এটা বলেছেন যে ইরানিরা যদি হচ্ছে গিয়ে, ইরানি সরকার যদি তার বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, তাহলে আমরা গুলি চালাবো, এই ধরনের হুমকিগুলো উনি দিচ্ছেন। কিন্তু হচ্ছে গিয়ে ওটা সরাসরি অভিযান চালাবেন এরকম কোনো ইঙ্গিত এই মুহূর্তে নেই। আর বিষয়টা হচ্ছে গিয়ে ইরান এবং ভেনেজুয়েলা দুইটাকে তো এক পাল্লায় দেখলে হবে না, কারণ হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার দিক থেকে ইরান একটা হচ্ছে গিয়ে ক্ষমতাধর দেশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের, মনে করা হয় যে ইরানের পারমাণবিক বোমা আছে ইরানের হাতে। তো সেটাও হচ্ছে গিয়ে ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাববে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি ইরানের ক্ষমতাসীনদের আসলে কতটা চাপে ফেলছে? তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? দেখুন, ইরানে যারা ক্ষমতাসীন আছেন 1979 সাল থেকে, যে তাদের ইরানের ইসলামিক বিপ্লবের পর এখন পর্যন্ত তারা ক্ষমতায় আছেন, তারা কিন্তু হচ্ছে গিয়ে একটা প্রবল চাপের মধ্যেই তারা আছেন। 2022 সালে হচ্ছে গিয়ে যে মাসা আমিনীর মৃত্যুর পর যে একটা আন্দোলন হয়েছিল, সেটার মধ্যে দিয়ে তাদেরকে বেশ কিছু দাবি কিন্তু মেনে নিতে হয়েছিল। এবং তারপরে তাদের উপর বড় চাপ হয়ে আসে গত বছর, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যেটা অভিযানটা, হামলাটা, যেটা হচ্ছে গিয়ে পারমাণবিক ক্ষেত্রগুলো একদম হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র তো বলছিল যে এটা হচ্ছে গিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপর যে যে এই সংকটটা কাটিয়ে ওঠার জন্য তার যেটা অর্থ বিনিয়োগ করতে হয়, সেটা করতে গিয়ে হচ্ছে গিয়ে সম্ভবত ইরান হচ্ছে গিয়ে অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। এবং এই চাপটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বিক্ষোভে আহ, রূপ নিয়েছে। যে এই যে অর্থনৈতিক চাপ, মানে ধরুন যে সেখানে হচ্ছে গিয়ে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, বেকারত্বের হার বেড়েছে, এই বিষয়গুলো কিন্তু জনগণকে ক্ষুব্ধ করে তুলছে। এর আগে থেকেই হচ্ছে ইরানে হচ্ছে গিয়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে হচ্ছে যেই ক্ষোভটা ছিল, যে মানে হচ্ছে গিয়ে দমন পীড়ন নিয়ে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভগুলোর সঙ্গে এটা হচ্ছে যুক্ত হয়েছে। তো এই যুক্ত হওয়ার কারণে হচ্ছে গিয়ে একটা প্রবল চাপে আছে। কিন্তু এই চাপটা তারা হচ্ছে গিয়ে কিভাবে সামলাবে সেটার দিকে আমরা দেখছি, যতদূর দেখছি তার হচ্ছে গিয়ে দমন পীড়নের পথটাই কিন্তু বেছে নিচ্ছে। মানে ফলে হচ্ছে গিয়ে এবং খামেনি যেটা বললেন, যেটা হচ্ছে গিয়ে এই বিক্ষোভের পেছনে হচ্ছে গিয়ে
ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে ইসরায়েলের কথাও ইরানের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের ইন্ধন আছে এবং তারা এই কাজগুলো করছে এবং তারা এগুলিকে বলছেন যে সন্ত্রাসী কার্যক্রম। জি, সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তারা হচ্ছে বিদেশি চিহ্নিত করতে ষড়যন্ত্র চাচ্ছেন, বলেও বিদেশি আখ্যা ষড়যন্ত্র। দিয়েছে। তার মানে হচ্ছে কি এটা ইঙ্গিত করে তারা হচ্ছে গিয়ে এই বিক্ষোভ দমনে আরো কঠোর হবেন। এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে ক্ষমতাচ্যুত রাজবংশের যুবরাজ রেজা পাহলভি। তার আসলে ভূমিকাটা কি? রেজা পাহলেভি ইরানের যে শাহ ক্ষমতাচ্যুত হয়েছিলেন, যেটা হচ্ছে 1979 সালে, ওনার হচ্ছে গিয়ে বড় ছেলে, নির্বাসনে আছেন, ফ্রান্সে আছেন। তো ইরান হচ্ছে গিয়ে তখন রাজতান্ত্রিক শাসন থেকে হচ্ছে গিয়ে ইসলামী প্রজাতান্ত্রিক শাসনে এসেছিল। এখন হচ্ছে ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানি বিক্ষোভ চলছে। এর মধ্যে রেজা শাহ হচ্ছে গিয়ে আমরা দীর্ঘদিন থেকে রাজনৈতিক মঞ্চে তাকে আমরা দেখিনি, কিন্তু ইরানি এই সময়টাতে উনি হচ্ছে গিয়ে কথা বলছেন এবং উনি হচ্ছে গিয়ে বিক্ষোভকারীদের উৎসাহিত করছেন বিক্ষোভের করার জন্য। এবং তিনি হচ্ছে গিয়ে এর মধ্যে যদ্দূর দেখা যায় তার একটা সমর্থক গোষ্ঠীও কিন্তু এখানে আছেন। আপনি খেয়াল করলে দেখবেন যে নেপালেও কিন্তু আমরা এটা দেখেছি। রাষ্ট্রদূত উৎখাতের পর হচ্ছে গিয়ে গত বছরের এই বিক্ষোভের সময় আমরা দেখলাম হচ্ছে গিয়ে এক বিক্ষোভকারীদের একটা অংশ পুরনো রাজাকে ফিরিয়ে আনতে চাইছেন। এখানেও হচ্ছে গিয়ে এটা নিয়ে হচ্ছে গিয়ে একটা দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে যে আসলে হচ্ছে বিক্ষোভকারীদের কতটা অংশ হচ্ছে গিয়ে আসলে এই রেজা পাহলভিকে সমর্থন দিচ্ছেন। তার আগে আসলে বিকল্প হিসেবে ওনাকে দেখছেন কিনা? একটা অংশ মনে হচ্ছে, একটা অংশ দেখছে, একটা অংশ হচ্ছে গিয়ে রেজা শাহকে আনতে চাইছে, কিন্তু এটা পুরো অংশ, বিক্ষোভের যুক্ত সব অংশ কি রেজা শাহকে চাইছেন কিনা এটা এখনো স্পষ্ট না। এবং আমরা যদি বিদেশি শক্তিগুলো আমরা যদি দেখুন, যুক্তরাষ্ট্রের কথা হ্যাঁ, বলি, যুক্তরাষ্ট্র কিন্তু একই সঙ্গে একই কথা বলেছে। ট্রাম্পকে যখন প্রশ্ন করা হলো হচ্ছে কি রেজা শাহকে উনি হচ্ছে কি আলোচনায় বা দেখা করার সুযোগ দেবেন কিনা, কিন্তু ট্রাম্প বলছে এই মুহূর্তে দেখা করার সম্মুখীন হবে না। এটার মধ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে কি আসলে এই বিক্ষোভে হচ্ছে গিয়ে মানে ইরানের ক্ষমতাসীনদের বিকল্প হিসেবে রেজা শাহকে উনি এখনো ভাবছেন না বলে মনে হচ্ছে। তো ফলে বিক্ষোভকারীদের মধ্যেও এটা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে রেজা শাহকে চাইছেন, সেটা না। অনেকে আবার কিন্তু এই কথা বলছেন যে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা এই ইরানের ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী শাসন, কট্টর ইসলামী গোষ্ঠীকে হটিয়ে আবার রাষ্ট্রযন্ত্রের সেই দুঃশাসন ফিরিয়ে আনবো কিনা, এটাও আমাদের ভাবতে হবে। এটা ইরানের মধ্যে এই কথাগুলো আছে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, বিশ্ব রাজনীতিতে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা অভিযানের পর থেকে যেটা বলা হচ্ছে যে যখন জার্মান প্রেসিডেন্ট বললেন যে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড অর্ডার ট্রাম্প নষ্ট করে দিচ্ছেন, তো ইরানের উপর হামলা হলে হচ্ছে গিয়ে এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে ইরান, বললাম যে এটা বলা হয় পরমাণু শক্তিধর দেশ। যদি ইরান হয়, যদি ইরান অস্বীকার করছে যে তাদের পারমাণবিক বোমা নেই, তো যদি সেটা হয়, কিন্তু তার বাইরেও ইরানের হচ্ছে গিয়ে সামরিক সক্ষমতা বেশ। এবং গতবার যখন ইরান অভিযান চালিয়েছিল যে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক ক্ষেত্রে, তখন হচ্ছে গিয়ে এক পর্যায়ে ইরান ভাবছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যেটা হবে, বিশেষ তেল বাণিজ্যের হচ্ছে গিয়ে অর্ধেকের বেশি কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হয়। সেটা হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে গিয়ে ডিসরাপশন তৈরি হবে এবং তাতে হচ্ছে গিয়ে পুরো বিশ্বের উপর হচ্ছে তার প্রভাব পড়বে এবং সেটা বাংলাদেশও তা থেকে মুক্ত হতে থাকতে পারবে না। তো এই ধরনের কিছু যদি ঘটে, এবং তার বাইরে হচ্ছে গিয়ে আপনি দেখছেন শুধু ইরান না, ইরানের পাশে এখানে বলতে সিরিয়ায় আমরা নতুন করে দেখছি হচ্ছে গিয়ে আবার সংঘর্ষ হচ্ছে সরকারি বাহিনীর সঙ্গে, কুর্দি বিদ্রোহীদের সঙ্গে। আবার দেখতে পাচ্ছি আমরা ইয়েমেনে হচ্ছে গিয়ে এক ধরনের সংঘর্ষ, সৌদি ব্যাক ফোর্স হচ্ছে গিয়ে মিলিশিয়া গ্রুপ হচ্ছে গিয়ে ইয়েমেনে হচ্ছে গিয়ে ক্ষমতা দখল করতে যাচ্ছে, এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিটা হচ্ছে গিয়ে একটু আরও জটিল হয়ে যাবে। এবং জটিল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এইখানে ইরানে যেটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রথম শত্রু মনে করে ইসরায়েলকে, এবং ইসরায়েল মনে করে মধ্যপ্রাচ্যে ইরান তার জন্য হুমকি। এক্ষেত্রে হচ্ছে গিয়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে এটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে গিয়ে এমন কোনো পদক্ষেপ নিশ্চয়ই নিতে চাইবে না যুক্তরাষ্ট্র, যেহেতু যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র, যেটা হচ্ছে ইরান ইসরায়েলে হামলা করতে পরিচিত করে। আবার ইসরায়েলও চাইবে না তাকে হচ্ছে গিয়ে তার অস্তিত্ব যেন হুমকির সম্মুখে পড়ে, এরকম কোনো পদক্ষেপ যেন যুক্তরাষ্ট্র না নেয়, এটা চাইবে। এই কারণে হচ্ছে গিয়ে এই ধরনের হচ্ছে গিয়ে পরিস্থিতি ওই জায়গায় না যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আবার বলা তো যায় না, যেতেও পারে। যে গেলে হচ্ছে কি পুরো পরিস্থিতি হচ্ছে গিয়ে আরো জটিল এবং পুরো বিশ্বকেই সেজন্য ভুগতে হবে। জি, এখন সেটাই দেখার বিষয় আসলে এই পরিস্থিতি, আন্দোলনের টালমাটাল অবস্থা আসলে কোন দিকে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ইরানের চলমান বিক্ষোভ এবং ভূ রাজনৈতিক সংকট নিয়ে। এই ছিল আমাদের প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আজকের আলোচনা। প্রথম আলোর সঙ্গেই থাকুন।